শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে যেসব বড় পরিবর্তন হলো, নতুন এই সরকারের হাতে প্রশাসনের শীর্ষ পদে ব্যাপক রদবদলের ঘটনা ঘটেছে, যা এখনও চলমান আছে। কর্মবিরতি ও হামলার ভয় কাটিয়ে আবারও মাঠে ফিরেছে পুলিশ। স্থানীয় জনপ্রতিনিধিদের অপসারণ করে তাদের জায়গায় বসানো হয়েছে প্রশাসক। এদিকে হত্যাসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমলের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে একের পর এক মামলা হতে দেখা যাচ্ছে। গ্রেপ্তারও হয়েছেন অনেকে। পুলিশ বাহিনীর পোশাক ও লোগো পরিবর্তন সহ নানান সংস্কারের মাধ্যমে পুলিশ বাহিনীকে জনবান্ধব করে গড়ে তোলার কথা বলেছে নতুন সরকার। এছাড়াও গুমের ঘটনা তদন্তে কমিশন এবং জামায়াত নিষেধাজ্ঞা কাটিয়ে সক্রিয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনিয়ম, জালিয়াতির ঋণ ও পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার। অপরদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একাধিক মামলার সাজা বাতিল করা হয়েছে। মুক্তি দেওয়া হয়েছে কারাগারে বন্দী বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের। সব মিলিয়ে নতুন সরকার ঠিক কী পরিবর্তন ঘটেছে তুলে ধরব। পুলিশের থানায় ফেরা। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন এলাকার বহু থানায় নজিরবিহীন হামলার ঘটনা ঘটেছে। ওই সময় সারা দেশের 639টি থানার মধ্যে 450টি আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। ভাঙচুর করে থানা জ্বালিয়ে দেওয়া, অস্ত্র ও মালামাল লুট, এমনকি পুলিশ হত্যার ঘটনাও তখন ঘটতে দেখা গেছে। সরকার পতনের আগে পরে সহিংসতায় সারা দেশে পুলিশের কমপক্ষে 44 জন সদস্য নিহত হন বলে জানান কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে কর্মস্থলের নিরাপত্তা, পুলিশ হত্যার বিচার, ক্ষতিপূরণ সহ বেশ কিছু দাবিতে কর্মবিরতি শুরু করেন পুলিশ সদস্যরা। এতে চুরি ডাকাতির ঘটনা বেড়ে যাওয়া সহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাপক অবনতি ঘটে। এক পর্যায়ে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা রাত জেগে পাড়া মহল্লায় পাহারা দেওয়া শুরু করেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সারা দেশে ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন। পুলিশকে কর্মস্থলে যোগ দেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে বলেন, 15ই আগস্টের মধ্যে কাজে যোগ না দিলে তিনি চাকরি করতে ইচ্ছুক নন বলে ধরে নেওয়া হবে। এ অবস্থায় 11ই আগস্ট কর্মবিরতি প্রত্যাহার করে থানায় ফেরেন পুলিশ সদস্যরা। এদিকে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে নতুন পুলিশ মহাপরিদর্শক আইজিপি করা হয় অতিরিক্ত আইজিপির দায়িত্বে থাকা মোহাম্মদ মঈনুল ইসলামকে। বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে আলোচিত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ আরও অনেক কর্মকর্তাকে। অপরদিকে পুলিশের মনোবল বাড়ানোর পাশাপাশি পুলিশকে জনবান্ধব করে গড়ে তুলতে বাহিনীর পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রশাসনে ব্যাপক রদবদল। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রশাসনিক বিভিন্ন পদে ব্যাপক রদবদল হতে দেখা গেছে। স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন করে বদলি, পদায়ন ও নিয়োগ করা হয়েছে কয়েকশো ঊর্ধ্বতন কর্মকর্তাকে। অনেকেই হয়েছেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসডি। বেশ কয়েকজনকে বাধ্যতামূলক অবসরও পাঠানো হয়েছে। আওয়ামী লীগ আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ইতোমধ্যেই বাদ পড়েছেন সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্বে থাকা তোফাজ্জল হোসেন মিয়া এবং পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করা মাসুদ বিন মোমেন। একইভাবে চাকরি হারিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকা আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদ থেকে যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তারা শেখ হাসিনা সরকারের অনুগত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের জায়গায় আগের কোণঠাসা বা বঞ্চনার শিকার কর্মকর্তারা প্রাধান্য পাচ্ছেন বলে জানা যাচ্ছে। সরকারি কর্ম কমিশনের পরীক্ষার সব ধাপে উত্তীর্ণ হওয়ার পরও গত 1.5 যুগে নিয়োগ না পাওয়া 250-র বেশি ব্যক্তিকেও সম্প্রতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।
তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কাজে গতি আনতেই প্রশাসনের রদবদল আনা হচ্ছে। এছাড়া প্রশাসনের আগের চুক্তিভিত্তিক সব নিয়োগ পর্যায়ক্রমে বাতিল করা হবে বলে জানা যায়। বিচার বিভাগে বড় পরিবর্তন। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর বিচার বিভাগেও বড় ধরনের পরিবর্তন ঘটতে দেখা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে গত 10ই আগস্ট পদত্যাগে বাধ্য হন আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগের অন্য বিচারপতিরাও তার সঙ্গে পদত্যাগ করেন। এ ঘটনার পর নতুন বিচারপতি হিসেবে শপথ নেন আপিল বিভাগের বিচারক সৈয়দ রেফাত আহমেদ। একইভাবে আপিল বিভাগে নতুন আরও 4 বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়। এদিকে সাবেক অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান। অন্যদিকে আগের নিয়োগ বাতিল করে সম্প্রতি সারা দেশে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে 227 জন আইনজীবীকে নতুন নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। পদত্যাগের হিড়িক। শেখ হাসিনার পতনের পর সরকারি, আধা সরকারি এমনকি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক দেখা যাচ্ছে। এক্ষেত্রে কেউ কেউ স্বেচ্ছায় পদ ছাড়ছেন, আবার অনেক প্রতিষ্ঠানে বিক্ষোভ, অপমান, অপদস্থ সহ নানান চাপের মুখে কর্মরত ব্যক্তিরা পদত্যাগে বাধ্য হচ্ছেন। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত 4 সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য, প্রক্টর সহ শীর্ষ পদের ব্যক্তিরা দায়িত্ব ছেড়ে দিয়েছেন। সেই সঙ্গে কর্মীদের বিক্ষোভের মুখে গত 9ই আগস্ট পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। তার আগের 2 দিনে ডেপুটি গভর্নর সহ অন্তত 4 জন শীর্ষ কর্মকর্তাকে সাদা কাগজে লিখিত দিয়ে পদত্যাগে বাধ্য করানো হয়। একইভাবে গত কয়েক সপ্তাহে ঢাকা ওয়াসা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। এদিকে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন থাকা নির্বাচন কমিশন পদত্যাগের ঘোষণা করে। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসলামী ব্যাংক সহ অন্তত 8টি ব্যাংকের আগের পর্ষদও ভেঙে দিয়ে নতুন পর্ষদও গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া প্রেস ক্লাবের মতো প্রতিষ্ঠানেও শীর্ষ পদে পরিবর্তন আসতে দেখা গেছে। একই ঘটনা ঘটেছে সময় ও 71 টেলিভিশনে। ডক্টর ইউনূস ও খালেদা জিয়ার সাজা বাতিল। সরকার পতনের সঙ্গে সঙ্গে বিচার বিভাগে পরিবর্তন এসেছে, সেই সঙ্গে পাল্টে গেছে অনেক মামলার রায়। আওয়ামী লীগ শাসন আমলে শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কিন্তু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগের দিন তার সাজা বাতিল করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে শেখ হাসিনার আমলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের জেল দেওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে, কিন্তু সরকার পতনের একদিন পরে রাষ্ট্রপতি তার সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। শেখ হাসিনা সহ প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা। দুর্নীতি, হত্যা, মানবাধিকার লঙ্ঘন সহ নানান অভিযোগ থাকার পরও গত 1.5 দশকে যাদের বিরুদ্ধে সেভাবে আইনি ব্যবস্থা নিতে দেখা যায়নি, আগের সরকারের সেই সব প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এখন মামলা হতে দেখা যাচ্ছে। এর মধ্যে ইতোমধ্যেই শতাধিক মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যেগুলোর বেশিরভাগই হত্যা মামলা। একইভাবে আসামি হয়েছেন সজীব ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, শেখ রেহানা সহ আওয়ামী লীগ সভাপতির পরিবার ও নিকট আত্মীয়দের অনেকে। সেই সঙ্গে সাবেক মন্ত্রী, এমপি সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে প্রায় সব নেতার বিরুদ্ধে মামলা হতে দেখা গেছে। বিভিন্ন মামলায় ইতোমধ্যেই আনিসুল হক, টিপু মুন্সি, দীপু মনি, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক সহ অনেকে গ্রেফতার হয়েছেন। আদালতে নেওয়ার সময় তাদের অনেকের ওপর হামলা হয়েছে। বাতিল করা হয়েছে শেখ হাসিনা সহ আগের সরকারের মন্ত্রী, এমপিদের কূটনৈতিক পাসপোর্ট। গুমের ঘটনা তদন্তে কমিশন। আওয়ামী লীগ আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া বা গুম হওয়া ব্যক্তিদের অনেকেরই খোঁজ মিলছে সরকার পরিবর্তনের পর। আগের সরকারের নির্দেশে বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা
তাদেরকে তুলে নিয়ে বছরের পর বছর আটকে রেখেছিলেন বলে ভুক্তভোগীদের বর্ণনায় জানা যাচ্ছে। দীর্ঘদিন আয়নাঘরে ছিলেন জামায়াতে ইসলামী সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক একটি রাজনৈতিক দলের নেতা মাইকেল চাকমা। গুম থাকা এসব ব্যক্তিদের বর্ণনায় উঠে এসেছে আয়নাঘর নামক কথিত এক গোপন বন্দিশালার কথা। কথিত সেই আয়নাঘর থেকে আরও মুক্তি পেয়েছেন জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে আহমেদ বিন কাশেম আরমান। ফলে শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ যত মানুষ নিখোঁজ হয়েছেন তাদের স্বজনরাও এখন আশায় বুক বাঁধছেন। তাদের দাবির মুখে সম্প্রতি 5 সদস্যের একটি গুম তদন্ত কমিশন গঠন করেছে সরকার। গত 1.5 দশকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অপহরণ হওয়া বা গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে কাজ করছে। গুম, খুন সহ মানবাধিকার লঙ্ঘনের শিকার যেসব ব্যক্তিরা আগে বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে কথা বলতেন না, তারা এখন কথা বলছেন। ফলে মতপ্রকাশের ক্ষেত্রে অতীতে যে ভয়ের সংস্কৃতি গড়ে উঠেছিল সেটা ধীরে ধীরে কাটতে শুরু করেছে বলে মনে হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান। ক্ষমতা গ্রহণের পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দুর্নীতির অভিযোগে বিগত আওয়ামী লীগ সরকারের প্রায় অর্ধশত মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। একই অভিযোগে তদন্ত হচ্ছে কয়েক ডজন আমলার বিরুদ্ধে। ইতোমধ্যেই আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদ সহ অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের প্রায় 1 লাখ কোটি টাকা তুলে নিয়ে বিদেশে পাচার করার অভিযোগে শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অর্থ আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ এবং বিদেশে পাচার করা অর্থ দেশে ফেরাতে কাজ শুরু করার কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জনপ্রতিনিধিদের জায়গায় প্রশাসক। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর মাত্র 10 দিনের ব্যবধানে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করে অন্তর্বর্তীকালীন সরকার। ক্ষমতা পরিবর্তনের পর সরকার সমর্থিত জনপ্রতিনিধিরা আত্মগোপনে কিংবা পরিষদে না যাওয়ায় নাগরিক সেবা ব্যাহতের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। নিষেধাজ্ঞা কাটিয়ে সক্রিয় জামায়াত। ক্ষমতা হারানোর 4 দিন আগে অনেকটা তড়িঘড়ি করেই সন্ত্রাস বিরোধী আইনের 18 নম্বর ধারায় জামায়াতে ইসলামী বাংলাদেশ ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু নতুন সরকার ক্ষমতায় বসার 3য় সপ্তাহে এসে সিদ্ধান্ত বদলে গেছে। বাতিল করা হয়েছে আগের প্রজ্ঞাপন। ফলে দলটির নেতাকর্মীরা আবারও সক্রিয় হয়ে উঠেছেন। সারা দেশের পাড়া মহল্লায় তাদেরকে জনসংযোগ করতে দেখা যাচ্ছে। এদিকে ক্ষমতা ছাড়ার পর উল্টো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আদালতে রিট আবেদন করে সারদা সোসাইটি নামের একটি সংগঠন, যদিও হাইকোর্ট সেই রিট আবেদনে খারিজ করে দিয়েছে। নানান দাবিতে বিক্ষোভ ঘেরাও। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরবর্তী প্রায় 3 সপ্তাহ জুড়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে নানান দাবিতে একের পর এক বিক্ষোভ আন্দোলন এবং সরকারি প্রতিষ্ঠান ঘেরাওয়ের ঘটনা ঘটতে দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল আনসার সদস্যদের বিক্ষোভ। রেস্ট প্রথা বাতিল করে চাকরি জাতীয়করণের দাবিতে গত 25শে আগস্ট সারাদিন সচিবালয় অবরোধ করে রেখেছিলেন এই আধা সামরিক বাহিনীর প্রায় 10,000 সদস্য। অবরোধ ও সংঘর্ষের ঘটনায় গ্রেফতারকৃত 350-র বেশি আনসার সদস্যকে গ্রেফতার দেখিয়ে পরবর্তীতে কারাগারে পাঠানো হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর প্রধান উপদেষ্টার কার্যালয় সহ গুরুত্বপূর্ণ আরও অনেক সরকারি কার্যালয়ের সামনে অবস্থান ও ঘেরাওয়ের ঘটনা ঘটতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে পরবর্তীতে প্রধান উপদেষ্টার কার্যালয় ও সচিবালয়ের আশেপাশে সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে পুলিশ। দর্শক, আমাদের পেজটিতে ফলো, লাইক, কমেন্টস এবং শেয়ার করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।